নিতুর জেদ, বাইচুংয়ের ঝাড়, বেচারা ইস্টবেঙ্গল ইনভেস্টর। তো আজকে দুটো ইন্টারভিউ দেখলাম। একটা ইন্টারভিউ নিতুর রেপ স্পোর্টসে বড়িয়ার চ্যানেলে, আর দীপক জ্যোতি অনুষ্ঠানে বাইচুংয়ের ওই বক্তৃতাটা শুনলাম। সেটা শুনে একটু করুণাই হচ্ছে, কিন্তু ঠিক আছে, করুণা করার কোনো কারণ নেই। মানে প্রাপ্য, মানে ইস্টবেঙ্গল ইনভেস্টর ইমামি এক প্রকার যে দেখা যাচ্ছে ঝাড় খেয়েছে, এটা তাদের প্রাপ্য। তো আম, এই বিষয়ে এই দুটো বক্তব্য নিয়ে আমার বক্তব্যটা রাখবো। প্রথমত, বাইচুং সাধারণত খুব মানে বাজে বক্তৃতা দেয় বা বাজে ইন্টারভিউ দেয়, তো সাধারণত ওর কথাবার্তা আমি শুনিও না। তো আজকেও আমি শুনিনি, মানে বাইচুং একদম অনুষ্ঠানের শেষে ওর ওই পুরস্কার নেওয়ার ছিল, তো অত অব্দি আমি দেখিও নি। তো পরে আমি দেখলাম একটা একটা বোধহয় এক্সট্রা টাইমে একটা আলাদা করে বাইচুংয়ের ওই বক্তৃতাটা একটা ক্লিপিং দিয়েছে, তো ওটা দেখতে গিয়ে দেখলাম মানে আশ্চর্যজনকভাবে বেশ ভালো কথাবার্তা বলেছে বাইচুং। তো বাইচুং যেটা বলেছে সেটা হচ্ছে যে এই বড় বড় যেসব কমিউনিটি বেসড ক্লাব আছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, এখানে ও একটা উপলব্ধি করেছে, যেটা সঠিক উপলব্ধি, যে ইনভেস্টর একদিক দিয়ে ক্লাবটাকে ভাবনা চিন্তা করছে, ক্লাব চালাচ্ছে, আর ক্লাব অ্যাজ আ মেম্বার্স অপারেটেড ইউনিট সে অন্যভাবে চলছে। বলছে এই দুটোর মধ্যে একটা সিনক্রোনাইজেশন খুব দরকার। এখন এই ব্যাপারটা তাহলে আমরা একটু কোরিলেট করি। মানে ও তো বলে দিল আপনি শুনলেন, নাচলেন, তা তো হতে পারে না। মানে ব্যাপারটা ঠিক না বেঠিক একটু তো যাচাই করে দেখা দরকার, একটু ক্যালিব্রেট করা দরকার। তো এই যে এই অস্কার ব্রুজোককে নিয়ে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা নিয়ে আমি কি বলেছিলাম, যে অস্কার ব্রুজো যে একটা খাজা কোচ, এই খাজা কোচ কি কে নিয়ে এসেছিল? এনেছিল আমাদের নিতুবাবু, আমাদের নিতু সরকার এনেছিলেন। দোষ নাম্বার ওয়ান, নিতু সরকার। দোষ নাম্বার টু, অস্কার ব্রুজোতে এসেছিল সিজনের মাঝপথে কোয়াদ্রাতের বদলি হিসেবে, তাকে কে এক্সটেনশন দিল? দোষ নাম্বার টু করলো ইমামি, করলো ইনভেস্টর, করলো। দোষ নাম্বার থ্রি, আমরা দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গলের খেলায় কোনো উন্নতি ঘটছে না অস্কারের পরিচালনায়, কোচিংয়ে রাদার, এবং সম্ভাবনাটা খুব কম। কেননা আমরা দেখেছি যে অস্কার বসুন্ধরাতে যে প্যাটার্নে কোচিং করিয়েছিল, সেই প্যাটার্নে কিন্তু ইস্টবেঙ্গলে কোচিংটা করাচ্ছেও, মানে আলাদা কিছু নয়। সুতরাং আপনি একটা এডুকেটেড গেস বা এডুকেটেড একটা ফোরকাস্ট করতেই পারেন যে অস্কারের কোচিংয়ে ইস্টবেঙ্গল এরকমই খেলতে থাকবে। এরকম খেলার অর্থ হচ্ছে এই, কখনো খারাপ খেলতে খেলতে জিতবে, কখনো খারাপ খেলতে খেলতে ড্র করবে, কখনো খারাপ খেলতে খেলতে ইস্টবেঙ্গল ম্যাচটা হারবে। মানে 3 পয়েন্ট পাক বা 1 পয়েন্ট পাক বা 0 পয়েন্ট পাক, তার একটা যে বেস লাইন হবে, কমন ফ্যাক্টর হচ্ছে খারাপ খেলা, মানে খারাপ টিম গেম খেলা। আজকে কিন্তু ইস্টবেঙ্গল আরএফডিএলে ভালো টিম গেম খেলেছে, আর সেটা নিয়ে একটা আলাদা একটা আলোচনা করেছি, সেটা সকালে একটা অডিও দিয়েছি। তো এই যে বিষয়টা, 3 নম্বর ক্রাইম বা 3 নম্বর অপরাধ ইমামি করলো, যে অস্কারকে রেখে দিল। যে কোনো কারণেই হোক, আমরা এখন শুনছি যে সামনের বছর ইমামির ইনভলভমেন্ট অনেকটাই কমবে, হয়তো শূন্য হয়ে যেতে পারে। শূন্য না হলেও অনেকটা কমবে, এটা মোটামুটি বাজারে যেসব খবর আমরা দেখতে পাচ্ছি তার থেকে সহজেই অনুমেয়, মানে একটা এডুকেটেড গেস আপনি করতেই পারেন। এবার আমরা নিতুর ইন্টারভিউতে চলে আসি, পরে না আবার বাইচুংয়ের ব্যাপারে যাব ফেরত। আর নিতু যে ইন্টারভিউটা দিল, সেই ইন্টারভিউতে ওকে পরিষ্কার জিজ্ঞেস করা হলো আপনি অস্কার ব্রুজোকে কীভাবে রেট করবেন কোচ হিসেবে। তো নিতু কোনো উত্তর দিল না। উত্তর দেওয়ার পরিস্থিতিতেই বেসিক্যালি উনি, কেন না ওই এনেছিল অস্কারকে। এই যে অপরাধ নাম্বার ওয়ান, অস্কারকে কে এনেছিল? নিতুবাবু এনেছিলেন, তার সাথে যে সাঙ্গপাঙ্গ সৈকতে এনেছিল নিতুবাবুকে, চটজলদি এনেছিল কোদ্রাতের বদলি হিসেবে। এবার নাম্বার টু, মানে নিতু এবার কি বলল, নিতু যেটা বলল যে প্রচুর অর্থ এখন ফুটবলে হয়ে গেছে, অর্থ অনর্থের মূল বলতে যাচ্ছিল। যাকে ঘটনা হচ্ছে যে আহ, অর্থ অবশ্যই একটা ফ্যাক্টর, যুগের সাথে সাথে আপনাকে কিন্তু মানিয়ে নিতে হবে। তো দেখুন, কিছু কিছু ফ্যাক্টর আছে যেটা আপনার, তার উপর কোনো কন্ট্রোল নেই, কিন্তু কিছু কিছু ফ্যাক্টর আছে যার উপর আপনার কন্ট্রোল আছে। হ্যাঁ, তো এই যে যখনই যখনই নিতু কাজ করার সুযোগ পেয়েছে, টেকনিক্যাল কাজ, তখনই তখনই ভুলভাল কাজ করেছে। কখনো কোয়াদ্রাতকে এনেছে, সাজিও লোবেরাকে না পেয়ে, চাঁদকে না পেয়ে ছাদকে ধরে নিয়ে চলে এসে, শ্যাওলা ছাদকে। কখনো কোয়াদ্রাত চলে যাওয়ার পর রাতারাতি অস্কারকে ধরে এনেছে। তো আমরা এটাও দেখছি যে, যদি এটা ঘটনা যে ইনভেস্টার যেহেতু বেশিরভাগ অর্থটা দেয়, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেহেতু ইমামি শুরুর দিক থেকে মেজরিটি ফান্ডিংটা করতো, এই বছর একটু তো জুপিটার অর্গানস বা বাকিরা করেছে, কিন্তু প্রথম বছর তো ইমামি ম্যাক্সিমাম ফান্ডিংটা করেছে। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে এই
বাজারে মন্দা বাজারে যখনই কাজ করার সুযোগ পেয়েছে নিতু ধেরিয়ে দিয়েছে, খুব খারাপ কাজ করেছে টেকনিক্যালি। আবার এই ইন্টারভিউটাতে আমরা দেখছিলাম যে নিতু বলছে আই লিগে আমরা কখনো 1 পয়েন্ট, কখনো 2 পয়েন্ট, 3 পয়েন্ট, এরকম অনেক স্ট্যাটিস্টিক্স দিচ্ছে। যেই স্ট্যাটিস্টিক্সটা কে দিচ্ছে? অস্কার দিচ্ছে বা ইমামি দিচ্ছে। স্ট্যাটিস্টিক্স হচ্ছে মানে মানুষকে মুরগি করার শ্রেষ্ঠ উপায়। আপনারা অনেকেই হয়তো মানে খুব বেশি দিন হয়তো আই লিগ ফলো করেননি বা এনএফএল ফলো করেননি। তো আই লিগের আমলে ইস্টবেঙ্গল হয়তো এটা ঘটনা যে 1-2 পয়েন্টের জন্য লিগটা পায়নি, কিন্তু সেই বছরগুলো ইস্টবেঙ্গলকে কখনোই মনে হয়নি ইস্টবেঙ্গল আই লিগটা পেতে পারে। শুধু একবার একটা বছরই হয়েছিল, যেই বছর ইস্টবেঙ্গল একটু এগিয়ে ছিল মর্গানের কোচিংয়ে, কিন্তু ওই একটা অ্যাওয়ে ম্যাচে ইয়াকুবুর সালগাওকারের কাছে ইস্টবেঙ্গল হেরে যায়। খুব সম্ভবত যতদূর মনে আছে ইস্টবেঙ্গল 2 গোলে লিড নিয়েছিল, তাও 3-2 ম্যাচটা হেরে যায়, এরকম কিছু একটা হয়েছিল। ইস্টবেঙ্গল খুব ক্লোজ মার্জিনে হেরে যায়, লিডস ছিল ইস্টবেঙ্গলের, সেটা আমার মনে আছে। তো একমাত্র সেই মরশুমটা ছাড়া বাকি একটা মরশুমে আপনি স্ট্যাটিস্টিক্যালি আপনি যাই ডেটা এখন দিন না কেন, অনেকে আছে মানে একটু বয়স বেশি তারা না অল্প বয়সীদের মুরগি করার চেষ্টা করে। এটা আমাদের সমাজে একটা আছে, বলে দাদা তুমি এত কিছু জানো, হ্যাঁ আমি কিছু না জানলাম কিন্তু তোমায় মুরগি করব। তারা অনেকে ইউটিউব খুলে বসে আছে। ফ্যাক্ট হচ্ছে ইস্টবেঙ্গলে যে এত বছর যে আই লিগ হচ্ছে, এনএফএল না, এনএফএলে তো ইস্টবেঙ্গল জিতে হচ্ছে, এনএফএলটা যখন রিব্র্যান্ডেড হলো অ্যাজ আই লিগ, সেই আমলে আপনি যদি মনে করার চেষ্টা করেন একটা বারেও কিন্তু ইস্টবেঙ্গল লিগ জেতার ধারে কাছে ছিল না। যদিও স্ট্যাটিস্টিক্যালি আপনি হয়তো দেখাবেন ইস্টবেঙ্গল সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, কিন্তু ফার্স্টের সাথে সারাক্ষণ একটা কন্টিনিউয়াস গ্যাপ ছিল ইস্টবেঙ্গলে। এবং এই প্রতিটা মরশুমে আই লিগের প্রতিটা মরশুমে কিন্তু ইস্টবেঙ্গল সাফার করেছে বা হোঁচট খেয়েছে মিতুর উল্টোপাল্টা পরিকল্পনার জন্য, বা যেই টিমের দায়িত্বে থেকে থাকুক, তখন মিতু বাবু এরা বিভিন্ন সময় বিভিন্ন লোক ছিল, কিন্তু মিতুই সাধারণত বেশিরভাগ সময় ক্ষমতায় ছিল। তো এই ক্লাব লিডারশিপরা কিন্তু ঘেটেছে ব্যাপারটা, মানে বিভিন্ন স্ট্র্যাটেজিক ভুল করেছে। ধরুন নাম্বার 9 খুব উইক নিয়েছে, বা দুটো নাম্বার 9 এসে নাম্বার 9 চোট খেয়ে গেছে। আপনাকে তো ভাবতে হবে না কিছু, বিজনেস রিস্ক অ্যানালিসিস করতে হবে, কিছু মিটিগেশন প্ল্যান লাগবে। খুব সিম্পলি বলছি, মানে আপনি একটা নাম্বার 9 নিলেন, সেই নাম্বার 9টা চোট পেলে কী হবে আপনি জানেন না, কোনো পরিকল্পনা নেই। তো পরিকল্পনাহীনতায় এরা ভুগেছে, মানে এরা পরিকল্পনা করতে পারেনি, বা করলেও উল্টোপাল্টা পরিকল্পনা করেছে। তো এই জিনিসটাই যে মানে আপনি দরিদ্র আবার আপনার মেধাও নেই, খুব মুশকিল, আর টোটাল একটা ডিজাস্টার্স কম্বিনেশন। মানে আমার বাবার পয়সা নেই, আমার মাথায় বুদ্ধি নেই, বাবার পয়সা নেই, আমার মাথায় বুদ্ধি নেই, তাহলে আমার ভাই কোনো গতি নেই। ইস্টবেঙ্গলে ক্লাব লিডারশিপদের নীতিতে এরকম অবস্থা হয়েছে, পয়সা নেই, তার সাথে বুদ্ধিটাও নেই। বুদ্ধি থাকলে আপনি কিন্তু অনেক কিছু অতিক্রম করতে পারেন। যেমন বাইচুংই বলছিল যে এখন অনেক অর্থ এসছে, কিন্তু তবুও ক্লাবরা বলতে থাকে এত মানে অর্থের অভাব। তার মানে ওই যে আপনার বুদ্ধিটা বাড়েনি, আপনার অর্থটা মানে হাতে অর্থ এসছে, হয়তো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি থ্রু ইনভেস্টার বা থ্রু কো ইনভেস্টার, কিন্তু আপনার মেধাটা তো আটকে রয়েছে একটা জায়গায়। আমি অনেককে দেখি তারা বলে নিতু কাটমানি এইসব অনেক কিছু বলে। আজকেও আমার চ্যাটফর্মে একজন সে যথেষ্ট মেধাবী ছাত্র, যথেষ্ট ভালো জায়গাতে পড়াশোনা করছে, মানে প্রিমিয়াম, মানে বাপের পয়সার টাইপ নয়। তো সে ওরকম একটা বললো, কিন্তু এই যে এখানে একটা মানুষের একটা বেসিক একটা ভুল হয়ে যায়। আপনারা যেটা করেন, আপনারা না মানে আগেই ধরে নেন এই ভালো মানুষ এ মন্দ মানুষ, এই তো সে আগেকার দিনে সিনেমাতে হতো, বা এই এপিককে মানে আমরা কমিক্সে অমরচিত্রের কথা দেখতাম, এই ভালো মানুষ এ খারাপ রাজা, এ ভালো রাজা। রিয়ালিটিতে ওরকম কিছু হয় না। ধরুন একটা ভালো ডাক্তার, আজকে তো একজন ভালো পালমোনারি এক্সপার্টকে মানে স্পেশালিস্টকে ওনার অ্যাওয়ার্ড দিল, দীপক জ্যোতি। তো আপনি ধরুন বাড়িতে একটা রান্নার একটা অনুষ্ঠান, সেই রান্নার দায়িত্ব যদি সেই ডাক্তারকে দিয়ে দেন, সেই ডাক্তার ভালো কাজ করবে, তখন বলেন না না, এ ফালতু মানুষ। আবার ধরুন একজন রাঁধুনি, একজন বড় একটা শেফ, তাকে আপনি বললেন আমার না বদহজম হয়েছে, কি করতে হবে, সে আপনাকে এমন কিছু টোটকা দিল, আপনি মানে এই যাই কি সেই যাই, তো আপনি বলে ফালতু মানুষ। তো এখানে মানুষের ব্যাপার না, এখানে হচ্ছে কাকে দিয়ে কি কাজটা করানো হচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি এখন মানে ঘোড়াকে দিয়ে যদি মানে গাধার কাজ করাতে যান, দেখবেন ঘোড়ার কেউ একটা করছে, আর গাধাকে দিয়ে আপনি যদি ঘোড়ার কাজ করাতে যান, কেউ একটা আউটকামটা ঠিকঠাক হচ্ছে না। তো এখানে হচ্ছে ওই ব্যাপার যে নিতুর যেই ব্যাপারটা আমি আমার আগের অডিওতে বলেছি, নিতু না ঠিক মানে আজ্ঞাবাহক, মানে কেউ একটা আজ্ঞা দিল, সে আগেকার দিনে পল্টু দাস দিত, পরবর্তীকালে কখনো সুভাষ ভৌমিক দিত, বা এখন ধরুন মুখ্যমন্ত্রী দেয় বা স্পোর্টস মিনিস্টার দেয়, সেটা গিয়ে তাড়াতাড়ি ওটা পালন করতে পারে।
কিন্তু নিজের মাথা খাটিয়ে কিছু যে বুদ্ধি বা কিছু ভাববে সেইটা ওর মধ্যে আসে না। তো এইটা হলো সমস্যা। ওকে যদি আপনি ভাবতে দেন, কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই ভাবতে হবে, কেন অ্যাজ এ লিডার করতেই হবে, তখনই ও ধেরিয়ে দেয়। যখনই ও ধেরিয়ে দেয় আপনার মনে হয় কাটমানি খেয়েছে। যেমন কোনো একটা একটা ক্লাব আই লিগ জিতলো, তার থেকে 4-5টা প্লেয়ার ধরে আনলো, সেই ইস্টবেঙ্গলের সিস্টেম ফিট করলো না, ফেল করলো, আপনি বললেন ও কাটমানি খেয়েছে। বা কোনো একটা কোচ কিছু একটা পরিস্থিতিতে কোনোভাবে একটা ক্লাবকে আই লিগ চ্যাম্পিয়ন করে দিল, ও ধরে আনলো, সে কিছু করতে পারলো না, তখন আপনি বললেন ও কাটমানি খেয়েছে। ও হচ্ছে মানে ওরকম, মানে ওর মধ্যে ওই মেধাটা নেই যে কী কোন মশলায় কী রান্নাটা হবে, কোন পরিস্থিতিতে, এইটা ওর মাথায় বুদ্ধি নেই। একটা কারো বাড়ি গেল, কিছু একটা রান্না দেখলো, আর চাইনিজ ভালো রান্না লাগলো, হ্যাঁ, বলে কী কী মশলা লেগেছে বৌদি, বৌদি বলে এই মশলা লেগেছে, এই আজিনামোটো এই লেগেছে, সস টস, ও নিয়ে চলে এলো। বাড়িতে হয়তো পরদিন বউ হয়তো ইলিশ মাছ রান্না করছে, বলছে এইগুলো ঢেলে দাও। হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে কারো বাড়ি থেকে দারুণ চাইনিজ খেলো, সেই চাইনিজের মশলা নিয়ে এসে পরদিন বাড়িতে ইলিশ মাছ হচ্ছে, বউকে বা রাঁধুনিকে বলবে এই মশলাগুলো দাও, কালকে দারুণ একটা খাবার খেয়েছি, তো ইলিশ মাছটা নষ্ট করে দেবে ও। তো এবার আসা যাক যে ইনভেস্টার নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছিল, দেখুন না আমি যে জিনিসটা বলছি যে ইনভেস্টার টাকা দিচ্ছে খুব ভালো কথা, কিন্তু টাকা দিচ্ছে বলে তো মাথা কিনে নেয়নি। আর সবচেয়ে বড় কথা দেখুন, ভুলে যান নিতু ভুল না নিতু ঠিক, নিতু ভালো মানুষ না মন্দ মানুষ, ভুলে যান। ইস্টবেঙ্গল পারফর্ম করতে পারছে না, এত কিছু মানে অস্কার ভালো না মন্দ কোচ, ভুলে যান। ইস্টবেঙ্গল পারফর্ম করতে পারছে না, ইস্টবেঙ্গলের যে খেলা হচ্ছে এগুলো কোনো খেলা হচ্ছে? যে ম্যাচটা ইস্টবেঙ্গল জিতছে, আপনি মাঠে বসে খেলাটা দেখতে ভালো লাগছে আপনার? আজকে যে ইস্টবেঙ্গল আরএফডিএল ম্যাচটা হারলো, সেই ম্যাচটা অন্তত আমি টিভিতে দেখলাম, টিভি মানে ল্যাপটপে দেখলাম, দেখতে অন্তত ভালো লাগলো। যদি পেনিট্রেশন জোনে একটু সমস্যা হচ্ছিল, আমাকে আমার ইউএস থেকে সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান বললো, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ইস্টবেঙ্গলের তো আর দেবজিৎ রায় নেই, ওই শ্যামল ওয়েস্তাকে স্টপ গ্যাপ খেলতে হয়েছে সেকেন্ড হাফে নাম্বার 9, তো সেই সমস্যাটা থাকবে। কিন্তু ওভারঅল একটা মাঝমাঠে যে মাঝমাঠ একটা ডিফেন্সের মধ্যে যে একটা বল দিয়ে আনা, একটা স্পেস ক্রিয়েট করা, পাসিং ফুটবল, সেটা অন্তত হয়েছে, অন্তত দৃষ্টিনন্দন ফুটবলটা হয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি মানে দিনের পর দিন খারাপ খেলবেন, এটা তো হতে পারে না। দিনের পর দিন খারাপ খেলবেন, ম্যাচ ড্র করবেন, জিতবেন, এটাও হতে পারে না। অনেকেই বলে খারাপ খেলে ম্যাচ জিতবো, ভাই খারাপ খেলে তুমি ঘাতক ম্যাচ জিততে পারো, একটা নকআউট টুর্নামেন্টে হয়তো সম্ভব, খারাপ খেলে পেনাল্টি ফেনাল্টি করে আপনি উতরে যাবেন, কিন্তু একটা লিগে আপনি দিনের পর দিন খারাপ খেলবেন, আর মানে খারাপ যে জিনিসটা খারাপ দেখতে লাগছে সেই জিনিসটা হিট করবে, এটা খুব সম্ভাবনা কম। সিনেমা ক্ষেত্রে যেমন হয়, একটা অনেক সময় দেখবেন একটা খারাপ সিনেমা হিট, একটা সুপার হিট হয়ে যায়, কিন্তু আপনি যদি দিনের পর দিন খারাপ সিনেমা করেন, সেই সিনেমা হিট হওয়ার পসিবিলিটি খুব কমে যায়। এখন যেটা সালমান খানের হয়েছে, আপনি যদি ভালো একটা সিনেমা করেন, ভালো স্ক্রিপ্ট করেন, মাঝে মধ্যে ফ্লপ করবে, খুব স্বাভাবিক, ফ্লপ করতেই পারে, কিন্তু ম্যাক্সিমামটা আপনার হিট হবে। কিন্তু আপনি সেরকম আপনার যদি একটা খেলা, আপনি যদি ম্যাক্সিমাম টাইম এমন খেলছেন, আপনি টেকনিক্যালিটিস ভুলে যান, অ্যাজ এ দর্শক আপনি যখন দেখছেন, টিভিতে দেখছেন, মাঠে বসে দেখছেন, আপনার ভালো লাগছে না, আপনার কিরকম একটা লাগছে, কী হচ্ছে এটা বোঝা যাচ্ছে না, কোথায় কী মুভমেন্ট ভালো লাগছে না, হ্যাঁ, আপনি ডিটেলসটা বুঝতে পারছেন না, টেকনিক্যাল ডিটেলসটা, কিন্তু আপনার জাস্ট ভালো লাগছে না ম্যাচটা দেখতে। এরকম যদি দিনের পর দিন হয়, দেখবেন বেশিরভাগ দিনই ইস্টবেঙ্গল হয় হারছে বা ড্র হচ্ছে। কিন্তু যদি দেখেন খুব ভালো খেলছে, দৃষ্টিনন্দন ফুটবল হচ্ছে, আপনি কিন্তু টেকনিক্যালিটিস বুঝতে পারছেন না, কে কোথা থেকে জায়গা নিচ্ছে বুঝতে পারছেন না, যেটা ডায়মন্ডের সময় করেছিলেন অমন দত্ত মোহনবাগানে, দেখতে খুব ভালো লাগতো খেলাটা। তো তার মধ্যে কি হারতো না, হেরেছিল, তো 4-1 হেরেছিল ইস্টবেঙ্গলের কাছে, কিন্তু ম্যাক্সিমাম দিন তারা জিতেছে। এবং ওই ডায়মন্ড ম্যাচও কিন্তু মোহনবাগান ভালোই খেলেছিল, যদিও তারা হেরে গেছিলো 4-1 গোলে। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা খুব দরকার। আর এই যে আপনি যখন ব্যাখ্যা করছেন না যে নিতু ভালো মানুষ না মন্দ মানুষ, ওইভাবে ব্যাখ্যা করবেন না আপনি। কর্ম হিসেবে দেখুন, বা এই অ্যাক্টটা ঠিক করলো না ভুল করলো, মানে এ একদম ভালো মানুষ, এ একদম মন্দ মানুষ, এই যুগ থেকে বেরিয়ে আসেন। ওই ছোটোবেলায় আমাদের চাঁদ মামা বলে একটা একটা বেরোতো, একটা বোধহয় দ্বিসাপ্তাহিক বা মাসিক একটা বেরোতো, চাঁদ মামার গল্প। সেই চাঁদ মামার যুগ আর নেই, 2026-এ রয়েছেন। বাচ্চাদের চাঁদ মামা তো চিরকালই থাকবে, কিন্তু আহ, আপনি তো ব্যক্তিগতভাবে তো চাঁদ মামার যুগে থাকবেন না, না, আপনি ব্যক্তিগতভাবে আপনার বয়স বাড়বে, আপনার মধ্যে একটা পরিণত বোধ আসাটা খুব দরকার। তো আপনি যখন একটা মানুষকে ব্যাখ্যা করবেন, তার ওই কর্মগুলোই একটু দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনি ওই, কারণ আমার ক্ষেত্রে হতো, আমার চ্যাট ফোন, আমি অনেকেই প্রথমে কখনো বলতে আমি নিতুপন্থী, কখনো বলতে আমি মানে নিতু চাটা বা নিতু বিরোধী বিরোধী এগুলো ভাবতো, কারণ তারা তাদের ওই মাইন্ডসেট মানে টেমপ্লেটে ফেলে দিত যে হয় নিতু ভালো না নিতু মন্দ। হ্যাঁ, তো আমি যখন নিতুর পক্ষে কিছু বলছি বা নিতু কোনো একটা কর্মের পক্ষে, তখন ওরা ভাবতো আমি হয়তো নিতু
নিতু চাটা, আবার নিতুর বিরুদ্ধে বললো ভাবতে হবে তো ইনভেস্টার চাটা। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে যে কোনো মানুষের যে কোনো কর্ম সেটা ভালো হতে পারে বা মন্দ হতে পারে, আপনার কর্মভিত্তিক তাকে বিশ্লেষণ করা দরকার, তাকে রিভিউ করা দরকার। ফলে ভালো থাকবেন। আর যেটা বাইচুং বললো সেটা করা খুব দরকার, কেননা আমাদের দেশে যেই ধরনের কোম্পানিরা রয়েছে তাদের দ্বারা তো সমাজে কোনো উন্নতিই হচ্ছে না। না, ওই জিডিপি 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 ইন্ডিয়া বেড়ে যাচ্ছে, কিন্তু জেনারেল যে জিডিপি রয়েছে আহ, সেটাতে মানুষ তো পিছিয়ে 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 যাচ্ছে। তো এদের দ্বারা তো সমাজের কোনো উন্নতি হয়নি, এদের দ্বারা ফুটবলের উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম। এদের ওই মেধাটাই নেই। এরা হচ্ছে ঠিক আছে কিছুভাবে এইভাবে ওইভাবে তাকে ধরে, মুখ্যমন্ত্রীকে ধরে, প্রধানমন্ত্রীকে ধরে, মিনিস্টার ফিনিস্টারকে ধরে কোনোভাবে একটা কোনো ব্যবসা ব্যবসা কিছু একটা হয়ে যাবে, আমাদের মুনাফা বাড়বে, এই হচ্ছে এদের মানে ধ্যান ধারণা, মানে ব্যবসা সম্পর্কে, জীবন সম্পর্কে। তো এদের দ্বারা ওই ফুটবলের ইকোসিস্টেম বোঝা, সেখান থেকে ইকোসিস্টেম তৈরি করা, প্লেয়ার তৈরি করা বড্ড বড্ড বহুত বহুত ঝামেলার কাজ আছে। থোড়া পয়সা লাগাও, পয়সা লাগাও। টিপিক্যাল মাওরা মেন্টালিটি, মানে আমাদের দেশের এই গুজ্জু বলুন, মাওরা বলুন, এইসব যারা ব্যবসায়ী সবারই মাওরা মেন্টালিটি, তারা মাওরা না হলেও মাওরা মেন্টালিটি। তো এই মেরো মেন্টালিটি বা মাওরা মেন্টালিটি নিয়ে এরা ফুটবলে কেউ কিছু একটা করতে পারবে না, দেখলেও কিন্তু ক্লাবকেই করতে হবে। এবার ক্লাবকে করতে গেলে কিন্তু এই নিতুদের ভাবতে হবে যে নিতু ভাই তুমি কোন কাজটা ভালো পারো, যে কাজটা পারো না সেই কাজটার জন্য একটা ঠিকঠাক লোককে তুমি নিয়োগ করো বা ঠিকঠাক লোককে দায়িত্ব দাও, সেগুলো করা খুব দরকার আছে। সবাই ভালো থাকবেন।